আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বর্তমান বাংলাদেশে রাজনৈতিক যে প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপট যদি আমরা একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করি, তবে চোখের সামনে এমন একটি দৃশ্যপট আসলে ভেসে ওঠে, যা হয়তো মাত্র কয়েক বছর আগেও অনেকের কাছে কল্পনার বাইরে ছিল। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের রাজনীতির মাঠে যে নতুন সমীকরণ তৈরি হয়েছে, তাই নিয়ে আজ আমরা একটু খোলাখুলি আলোচনা করব এবং জানার চেষ্টা করব আসলে কি ঘটছে। বর্তমানে দেশের আনাচে কানাচে যে অস্থিরতা, নতুন করে আন্দোলনের যে গুঞ্জন বা প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি, এই পুরো পরিস্থিতির শেষে আসলে রাজনৈতিকভাবে লাভবান হচ্ছে কারা? রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমি যদি বিষয়টির গভীরে যাই, তবে একটি অত্যন্ত চমকপ্রদ কিন্তু যৌক্তিক উপসংহার বেরিয়ে আসে। আর তা হলো, রাজপথের এই চলমান সংঘাত এবং নতুন করে কোনো গণ আন্দোলন যদি কোনোভাবে দানা বেঁধে উঠে, তবে তার সবচেয়ে বড় রাজনৈতিক ফায়দাটি ঘরে তুলবে বাংলাদেশ আওয়ামী লীগ। কথাটি শুনতে হয়তো অনেকেই চমকে উঠতে পারেন, কিন্তু আসুন আবেগের জায়গাটি আমরা একটু সরিয়ে রেখে একদম নিরেট বাস্তবতা যেটি রয়েছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, সেই রাজনৈতিক বাস্তবতার আলোকে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি। একটু পেছন ফিরে তাকাই, যে রাজনৈতিক দলগুলো একসময় একজুট হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নেমেছিল, আজ ক্ষমতা যাওয়ার পর তাদের নিজেদের ভেতরের অবস্থাটি আসলে কেমন আমরা দেখছি। বিএনপি বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে, আর ইতিহাসে প্রথমবারের মতো প্রধান বিরোধী দল হিসাবে সংসদে বসেছে জামাতে ইসলাম। কিন্তু এই নতুন দায়িত্ব কি তাদের সম্পর্কে কোনোভাবে মসৃণ করেছে? মোটেও না। বরং আমরা দেখছি একসময়ের এই দুই মিত্র আজকে রাজপথে একে অপরের কট্টর প্রতিপক্ষে পরিণত হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগর থেকে শুরু করে চট্টগ্রামের কর্ণফুলী কিংবা ঢাকার মিরপুর, সবখানেই কিন্তু আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াত কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের খবর আমরা প্রতিদিন নিয়মিত সংবাদ মাধ্যমে দেখছি। এমনকি প্রাণহানির মতো দুঃখজনক ঘটনাও কিন্তু ঘটছে। দেখুন, নির্বাচনের সময় ভোট কেনাবেচার অভিযোগ নিয়ে একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি, আর নির্বাচনের পর এলাকার নিয়ন্ত্রণ নিয়ে এই যে তৃণমূল পর্যায়ের গৃহযুদ্ধ, এটি সাধারণ মানুষের মনে একটি গভীর প্রশ্নের জন্ম দিচ্ছে। মানুষ কিন্তু এখন মেলাতে শুরু করেছে, যখন ক্ষমতাসীন দল এবং প্রধান বিরোধী দল নিজেদের মধ্যে মারামারিতে ব্যস্ত, তখন সাধারণ মানুষ খুব স্বাভাবিকভাবেই অতীত সরকারের আমলের স্থিতিশীলতার কথা কিন্তু স্মরণ করতে বাধ্য হয়ে যায়। আর ঠিক এই জায়গাতেই কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পথটি সবচেয়ে বেশি এখানে প্রশস্ত হচ্ছে। এবার আসুন, জুলাই গণ অভ্যুত্থানের পর যে দলটিকে ঘিরে তরুণ প্রজন্মের অনেক আশা ছিল, সেই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কথায় আসি। দেখুন, তারা নিজেদের একটি নতুন রাজনৈতিক বিকল্প হিসাবে দাঁড় করাতে চেয়েছিল। তাদের সবচেয়ে বড় রাজনৈতিক স্লোগান ছিল ভারত বিরোধিতা। দিনের পর দিন কিন্তু তারা গলা ফাটিয়ে বলেছে, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। ভারতের সেভেন সিস্টার্স আলাদা করে ফেলা বা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার মতো চরমপন্থী কথাবার্তাও কিন্তু আমরা তাদের মুখে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে শুনেছি। কিন্তু বাস্তবতা আসলে আমাদের এখানে কি দেখাচ্ছে? দেখুন, কিছুদিন আগেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আমরা সবাই দেখলাম, এই যে এনসিপির শীর্ষ নেতারা, তারাই কিন্তু বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত নিজেদের ইফতার মাহফিলে ভারতীয় কূটনৈতিকদের আমন্ত্রণ জানিয়েছেন এবং তাদের সাথে অত্যন্ত হাস্যোজ্জ্বলভাবে খুশগল্পে মেতে উঠেছেন। এই যে রাজনীতির দ্বিমুখী আচরণ, মুখে চরম ভারত বিরোধিতা আর ভেতরে ভেতরে সম্পর্ক রক্ষার এই যে মরিয়া চেষ্টা, এটি কিন্তু সাধারণ মানুষের চোখ এড়ায়নি। মানুষ বুঝতে পারছে, রাজপথে আবেগ নির্ভর স্লোগান দেয়া আর রাষ্ট্র পরিচালনা করা
সম্পূর্ণ দুটি ভিন্ন বিষয়। সুপ্রিয় দর্শক, এর পাশাপাশি নির্বাচনে কয়েকটা আসন পাওয়ার আশায় জামাতের সাথে জোট করার কারণে আমরা দেখছি এনসিপির ভেতর যে ভাঙন ধরেছে, তরুণ নেতারা যেভাবে পদত্যাগ করেছেন তা দলটির আদর্শিক ভিত্তিকেই কিন্তু নড়বড়ে করে দিয়েছে। যখন এই তথাকথিত নতুন বিকল্প শক্তি নিজেদের স্ববিরোধিতা এবং অভ্যন্তরীণ কুন্দলে জর্জরিত, তখন আওয়ামী লীগের মতো একটি পুরনো পরীক্ষিত এবং শক্ত কাঠামোর দলের রাজনৈতিক প্রাসঙ্গিকতা কিন্তু জনগণের কাছে নতুন করে আবারও বৃদ্ধি পায়। এর চেয়েও বড় যে সংকটটি এখন দেশের রাজনীতিতে সবচেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছে তা হলো সংবিধান সংস্কার এবং জুলাই জাতীয় সনদ। এই যে এই ইস্যুটিকে কেন্দ্র করে দেশের আইনি এবং রাজনৈতিক অঙ্গন রীতিমতো টালমাটাল। জামাতে ইসলামী এখন জুলাই স্পিরিট এবং সনদের বাস্তবায়নের জন্য রীতিমতো আমরা দেখতে পাচ্ছি মরিয়া হয়ে উঠেছে। তারা সংবিধান সংস্কার পরিষদে যোগ দিয়ে শপথ নিয়েছে এবং নতুন সরকারকে ইতিমধ্যে কিন্তু আলটিমেটাম দিয়ে দিয়েছে, সনদের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন না করলে তারা রাজপথে নামবে। অন্যদিকে ক্ষমতাসীন বিএনপি এই সংস্কারগুলোর অনেকগুলোর সাথেই কিন্তু একমত নয়। দেখুন, হাইকোর্টে এই সনদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়েছে, রুল জারি হয়েছে এবং এর প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জামাত সংবাদ সম্মেলন করে চরম হুঁশিয়ারি দিয়েছে। এই যে রাষ্ট্রের মৌলিক কাঠামো, সংবিধান এবং শাসন ব্যবস্থা নিয়ে সরকার ও প্রধান বিরোধী দলের মধ্যকার এই প্রকাশ্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বন্দ্ব, এটি একটি ভয়াবহ প্রাতিষ্ঠানিক অস্থিরতার জন্ম দিচ্ছে। একটি রাষ্ট্র যখন তার নিজস্ব সংবিধান এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে ঐক্যমতে পৌঁছাতে পারে না, তখন সেখানে কিন্তু রাজনৈতিক শূন্যতা তৈরি হওয়াটাই সব থেকে বড় বিষয় এবং এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। আর ঠিক এখানেই মূল হিসেবটি লুকিয়ে আছে। একটু গভীরভাবে চিন্তা করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন, দেশে যদি এই মুহূর্তে জুলাই সনদ বা অন্য কোনো ইস্যুতে নতুন করে বড় ধরনের কোনো আন্দোলন গড়ে ওঠে, তবে সেই আন্দোলন কিন্তু এখন আর আওয়ামী লীগের বিরুদ্ধে হবে না। সেই আন্দোলন হবে বর্তমান ক্ষমতাসীন বিএনপি এবং বিরোধী দল জামাতের মধ্যকার রাজনৈতিক পেশী শক্তি প্রদর্শনের একটি বড় আন্দোলন। সেই আন্দোলনে এনসিপির মতো দলগুলো আমি মনে করি হয়তোবা নিজেদের অস্তিত্ব যেভাবেই পারবে সেভাবে টিকিয়ে রাখার চেষ্টা করবে। এই ত্রিমুখী বা বহুমুখী সংঘাতে যখন রাষ্ট্রযন্ত্র এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল হয়ে পড়বে, তখন কিন্তু জনগণের দৈনন্দিন জীবনযাত্রা স্থবির হয়ে যাবে। তখন মানুষের মনে একটি প্রশ্ন জাগবে, এই অরাজকতার চেয়ে কি আগের শাসন ব্যবস্থায় ভালো ছিল না? আওয়ামী লীগ বর্তমানে ক্ষমতার বাইরে থাকলেও তাদের একটি বিশাল সাংগঠনিক কাঠামো এবং নিবেদিত কর্মী বাহিনী কিন্তু রয়ে গেছে। বর্তমান সময় তারা কি করছে? তারা এখন নীরবে দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সরকার এবং বর্তমান বিরোধীরা যত বেশি নিজেদের মধ্যে সংঘাতে জড়াবে, তারা তত বেশি রাষ্ট্র পরিচালনায় নিজেদের সমন্বয়হীনতা প্রমাণ করবে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ঠিক ততটাই লাভবান হবে, কারণ এই অস্থিরতা প্রমাণ করবে যে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে, তারা আসলে একটি স্থিতিশীল, একটি সুন্দর এবং উন্নয়নশীল বাংলাদেশ উপহার দিতে ব্যর্থ হয়েছে। তাই সামগ্রিক রাজনৈতিক সমীকরণ, মাঠ পর্যায়ের সহিংসতা, নতুন দলগুলোর আদর্শিক স্থলন এবং সাংবিধানিক সংকটের এই পুরো চিত্রটি যদি আমরা একসাথে গাঁথি, তবে একটি বিষয় কিন্তু অত্যন্ত পরিষ্কার হয়ে ওঠে। দেশে এখন যে কোনো ধরনের রাজনৈতিক আন্দোলন, অস্থিতিশীলতা বা সংঘাত দিনের শেষে কেবলমাত্র একটি দলের রাজনৈতিক থলিতে সবচেয়ে বড় ফসলটি তুলে দেবে, আর সেটি হলো আওয়ামী লীগ। তারা হয়তো এখন নিশ্চুপ রয়েছে, কিন্তু তাদের রাজনৈতিক প্রতিপক্ষরাই কিন্তু নিজেদের ভুলের মাধ্যমে তাদেরকে আবার মূল মঞ্চে ফিরে আসার রাস্তাটি মসৃণ করে দিচ্ছে। দেখুন সুপ্রিয় দর্শক, বাংলাদেশের যারা সাধারণ জনগণ কিংবা বাংলাদেশের যারা ভোটার, তারা প্রকৃতপক্ষে আসলে বাংলাদেশের শাসনামল দেখে দেখে কিংবা বাংলাদেশের যে রাজনীতি রয়েছে
সেই রাজনীতি দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। কিছু নতুন প্রজন্ম ব্যতীত শতকরা যে 15 থেকে 20% নতুন প্রজন্ম রয়েছে, তারা আসলে শুধুমাত্র আওয়ামী লীগের শাসনামল দেখেছে, কিন্তু তারা বিএনপির শাসনামল দেখেনি। সুতরাং এই যে বর্তমান সময়ে বিএনপির যে শাসনামল, সেই শাসনামল তারা দেখার সুযোগ পাচ্ছে, এবং এটি দেখার পর তাদেরও চিন্তাধারার মধ্যে কিন্তু পরিবর্তন আসতে পারে, এবং সেটা পজিটিভ হতে পারে কিংবা নেগেটিভ হতে পারে। তাহলে মুদ্রা কথা দাঁড়াচ্ছে, বিএনপি দেশ কিভাবে পরিচালনা করবে সেটার উপর কিন্তু তাদের যে মনস্তাত্ত্বিক চিন্তাধারা সেটির পরিবর্তন নির্ভর করে। এখন বিএনপি যদি দেশ পরিচালনা করতে ব্যর্থ হয় অন্তর্বর্তীকালীন সরকারের মতো, কারণ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরও আমরা দেখেছি এই নতুন প্রজন্ম যারা ছিল কিংবা যারা গণ অভ্যুত্থানের স্মারক ছিল, একদম ছাত্র, তারা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে রীতিমতো মাথায় তুলে নেচেছিল। আর সাধারণ জনগণ যারা ছিল তারাও কিন্তু, আমি সোজা কথায় যদি বলি, তারাও বলেছিল যে আওয়ামী লীগ সরকার বা ফ্যাসিস্ট সরকার যেটি ছিল সেটি সরে গেছে, তারা পরিবর্তন চেয়েছিল, পরিবর্তন এসেছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারকে মাথার তাজ বানিয়ে রেখেছিল। কিন্তু দিন শেষে দীর্ঘ 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকার যখন দেশ শাসন করে গেল, তখন তাদের নাভিশ্বাস কিন্তু উঠে গেল। একসময় তারা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারকে গালিগালাজ করা শুরু করলো। এমনটাও কিন্তু আমরা দেখেছি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যারা 5 বছর 10 বছর ক্ষমতায় রাখতে চাই বলে প্রোপাগান্ডা চালিয়েছিল, তারাও কিন্তু একসময় ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যঙ্গচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে বলেছিল, ডক্টর ইউনূস তুই কবে যাবি। এই যে মানুষের মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের যে কর্মব্যর্থতা রয়েছে, রাষ্ট্রযন্ত্র পরিচালনার যে ব্যর্থতা রয়েছে, সেই ব্যর্থতার কারণেই হয়েছে। এখন ঠিক একই কায়দায় আমরা যেভাবে দেখছি যে দেশের রাজনৈতিক অস্থিরতা কিংবা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিরোধী দল এবং সরকার দলের মধ্যে আন্দোলনের এক ধরনের ছাই বা আন্দোলনের এক ধরনের আগ্নেয়গিরি জ্বলতে শুরু করেছে, এটা যদি আসলে বিরোধী পক্ষ মানে জামাত কোনোভাবে রাজপথে বাস্তবায়ন করতে পারে, তাহলে সেটি হয়তোবা বিএনপিকে মেনে নিতে হবে তাদের দাবি দাবা, অথবা তাদেরকে দমন পীড়ন করতে হবে। এখন দমন পীড়ন যদি করতে যায়, তাহলে সেই আওয়ামী লীগ শাসন আমলে যেভাবে বিরোধী মত দমন করা হতো, সেই একই কায়দায় বিএনপি কিন্তু চলে যাবে। এবং এখানে কিন্তু জনগণের যে মনস্তত্ত্ব রয়েছে, সেই মনস্তত্ত্বের মধ্যে বা জনগণের যে আশ্বাস, ভরসা, বিশ্বাস বিএনপির উপর আছে, সেটির মধ্যে কিন্তু একটি ব্যাপক বড় পরিবর্তন আসবে এবং ফাটল আসবে। কারণ বিএনপি নির্বাচনে কি করেছে না করেছে এই বিষয়ে অনেক অভিযোগ রয়েছে। জামাতের পক্ষ থেকে বিভিন্নভাবে এখন পর্যন্ত ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অনেক অভিযোগ আছে। তবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে ব্যাপক ভোট পেয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু সরকারে বসেছে। এখন জনগণ যদি বিশেষ করে এই যে 10 থেকে 15% বা 20% যারা তরুণ প্রজন্ম রয়েছে, তারা যদি বিএনপিকে কোনোভাবে নেগেটিভ রিভিউ দিতে শুরু করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নেগেটিভ চর্চা চালাতে শুরু করে, আবার যারা সাধারণ ভোটার বিএনপিকে এই ভরসায় ভিত্তি করে ভোট দিয়েছেন যে বিএনপি দেশ পরিচালনা করবে স্বাভাবিকভাবে গণতান্ত্রিক সুস্থ ধারা বজায় রেখে, তখন কিন্তু তারা এই ধারাটি খুঁজে না পেয়ে তারাও বিএনপির পক্ষ থেকে বা বিএনপির কাছ থেকে যেটি চেয়েছিল সেটি না পেয়ে বিএনপির উপর থেকে মুখ ফিরিয়ে নেবে। এই যে মুখ ফিরিয়ে নেয়া, এই মুখ ফিরিয়ে নেওয়াটা কিন্তু একটি বড় বিষয়, এবং এটিই কিন্তু আওয়ামী লীগের জন্য একটা বড় টার্নিং পয়েন্ট। এবং বর্তমান সময়ে আওয়ামী লীগ নীরব নিস্তব্ধ যাই থাকুক না কেন, তারা সাংগঠনিকভাবে কিন্তু কোনোভাবেই বসেনি। তথ্যসূত্র, সংবাদ মাধ্যম থেকে শুরু করে যে সকল নিউজ পত্র পত্রিকা রয়েছে, বিভিন্ন বিচার বিশ্লেষক রয়েছেন, তারা যে সকল তথ্য উপাত্ত দিচ্ছেন, তাতে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু পুরোদমে তারা অভ্যন্তরীণভাবে গোপনীয়তা বজায় রেখে তারা সাংগঠনিকভাবে মজবুত হচ্ছেন। তাদের যতগুলো কমিটি বর্তমান সময়ে বিলুপ্ত রয়েছে, সেগুলো শক্তিশালী করার লক্ষ্যে সেগুলো পুনর্গঠন করছেন, এবং বর্তমান সময়ে সাংগঠনিকভাবে তারা যে দুর্বল অবস্থান রয়েছেন, সেই দুর্বল অবস্থান কাটিয়ে ওঠার জন্য বিভিন্নভাবে নেতৃত্ব তৈরি করছেন
এবং বলিষ্ঠ অবস্থানে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার জন্য প্রস্তুত হচ্ছেন। এই যে তথ্যসূত্র থেকে পাওয়া খবরাখবর, এগুলো কিন্তু একটি বিষয়ে ইঙ্গিত দেয়, এবং সেটি হচ্ছে এই সরকার এবং বিরোধী দল যত বেশি ব্যর্থতার দিকে যাবে, যত বেশি আন্দোলন সহিংসতার দিকে যাবে, তত কিন্তু প্রথমত লাভবান হবে আওয়ামী লীগ। আমরা শেখ হাসিনাকে একটি অডিও বার্তা যেটি ফাঁস হয়েছিল, সেখানে একটি কথা বলতে শুনেছি। তিনি বলছেন যে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার বা ইউনিসেফ সরকার দেখেছেন ১.৫ বছর, এবার বিএনপির সরকারকে আপনারা ক্ষমতায় এনেছেন, এখন বিএনপির দেশ চালানো আপনারা দেখে নিন। এখান থেকে আসলে কি বোঝা যায়? এখান থেকে বোঝা যায় যে বিএনপিকে দেশ পরিচালনা করাতে গিয়ে যে সকল চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, সেগুলো থেকে জনগণ বিএনপির উপর থেকে আস্থা সরিয়ে নিতেও পারে। কারণ শেখ হাসিনা এখানে স্পষ্টভাবে এই বার্তাটির মাধ্যমে বুঝিয়ে দিতে চাচ্ছেন যে বিএনপি আসলে দেশ পরিচালনা করতে পারবে না। সুতরাং এখানে প্রথমত যেটি হচ্ছে স্বাভাবিক এবং সুন্দর গণতান্ত্রিক পরিবেশ, সেই গণতান্ত্রিক পরিবেশে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করবে, মানে কোনো প্রকার সহিংসতা ছাড়া সোজাসুজি জনগণের ম্যান্ডেট নিয়ে। মানে বিএনপি সরকার ব্যর্থ, অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ, তাহলে জনগণ যখন কণ্ঠস্বর বা উচ্চস্বরে কথা বলা শুরু করবে, তাহলে আমরা আওয়ামী লীগকে ফিরিয়ে আনবো। এখন শেখ হাসিনা ফিরে আসা না আসা অন্য বিষয়, আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী লীগের শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা, সেটা তো আসলে দীর্ঘ প্রসেস, নির্বাচনের ব্যবস্থা। কিন্তু তাদের রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য জনগণই কিন্তু এক সময় খেপে যেতে পারে বা ফুঁসে উঠতে পারে। এই সুযোগটাই কিন্তু আওয়ামী লীগ নেওয়ার চেষ্টা করছে। আর দ্বিতীয় যে পয়েন্ট, সেটি হচ্ছে তারা আন্দোলনে যাবে। এখন রাজপথ যদি উত্তপ্ত হয় বর্তমান পরিস্থিতির আলোকে, তাহলে তারাও কিন্তু সেই সুযোগে ছুঁ মেরে রাজপথে ঢুকে যাবে, এবং এটি বর্তমান সরকারের জন্য আর একটি বড় চ্যালেঞ্জ এবং নিজেদের সফলতা পরীক্ষা করা। এখানেও যদি বিএনপি সরকার ব্যর্থ হয়ে যায়, তাহলে আমি বিএনপি সরকারের জন্য পরবর্তীতে আসলে কোনো পথ খোলা দেখতে পাচ্ছি না। সুপ্রিয় দর্শক, পরিশেষে একটা কথাই বলতে চাই, আমরা যারা সাধারণ মানুষ, আমরা সবসময় শান্তি চাই। আমরা কখনো রাজনীতিতে অস্থিতিশীলতা চাই না, আমরা কখনো চাই না রাজনীতিতে মারামারি হানাহানি হোক। তবে দেশের গণতান্ত্রিক যে পরিবেশ, সেই গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি। দর্শক, আজকের এই আলোচনায় আপনারা আসলে কি মনে করেন? আপনাদের যে মতামত রয়েছে, সেই মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা কি মনে করেন আওয়ামী লীগ তাদের এই যে ছকগুলো আঁকছে, সেই ছকের আলোকে জনগণের গ্রহণযোগ্যতা পাবে? আদৌ কি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যেরকম চিন্তা করছেন যে জনগণের একটি বড় ম্যান্ডেট আছে বা জনগণ আওয়ামী লীগকে ফেরাবে, এটি কি আদৌ জনগণ করবে? আপনারা কি মনে করেন বিএনপি দমন পীড়নে যাবে, জামাত আন্দোলনে সফল হবে, কিংবা এনসিপি যেভাবে ভারত বিরোধী ছিল, তারা এখন ভারতের সাথে যেভাবে মাখামাখি করছে, এটি কি আসলেই তাদের সাথে যায় কোনোভাবে, নাকি এটিও আওয়ামী লীগ এবং ভারতের একটি কৌশল? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।